বিরতির পর স্বাগত। ইতিমধ্যেই বিজেপি দুটি কেন্দ্রে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, কিন্তু এখনো ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী কে হতে চলেছে তা নিয়েই মূলত জল ঘোলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। একাধিক নাম উঠে আসছে প্রার্থী তালিকায়, কিন্তু আদতে দৌড়ে কে এগিয়ে রয়েছে? প্রয়াত ৭ রামনগরের বিধায়ক সুরজিৎ দত্তের ছায়া কি তারা করছে বিজেপিকে, এমনটাই প্রশ্ন। ৭ রামনগরের প্রার্থী পদে একাধিক নাম চলছে। প্রার্থীর বাছাই নিয়ে অনেকটাই অস্বস্তিতে রয়েছে গেরুয়া শিবির, কেননা একটা দাপুটে নেতা, একজন দাপুটে রামনগরের বিধায়ক ছিলেন সুরজিৎ দত্ত। তবে ওনার জায়গায় এবার কাকে দেওয়া হতে পারে? কে বসবেন ৭ রামনগরের বিধায়ক পদে? গোটা প্রশ্নের উত্তর আমরা জানবো। আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ রুম থেকে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ৭ রামনগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী নিয়ে ইতিমধ্যেই চুলচেরা বিশ্লেষণ চলছে। অনেকের মধ্যেই প্রশ্ন যে বিজেপি সেখানে প্রার্থী হিসেবে কাকে দিতে পারে, কেননা প্রত্যেকবার দেখা যায় বিজেপির প্রার্থী তালিকায় নয়া একটা চমক থাকে। কি জানতে পারছো? দেখো, যেহেতু লোকসভা ভোট একেবারে দোরগোড়ায় এবং সমস্ত রকমের প্রস্তুতি কার্যত চলছে, গতকালকে প্রথম দফার বিজ্ঞপ্তি জারি এবং তার সঙ্গে নমিনেশন পত্র জমা করার কাজও কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ সব দিক থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে গোটা দেশের সঙ্গে রাজ্যেও একটা ভোট পরিস্থিতি। এই ভোটের আবহে আমরা জানি যে গোটা দেশে একসঙ্গে ২৬টা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তার সঙ্গে আমাদের রাজ্যের ৭ রামনগর বিধানসভা কেন্দ্র, যেখানে উপনির্বাচন হচ্ছে প্রথম দফার লোকসভা ভোটের সঙ্গে। এবার সেদিক থেকে তাকিয়ে এই যে ৭ রামনগর বিধানসভা কেন্দ্র, সেই কেন্দ্রে এখনো পর্যন্ত বিজেপি কিন্তু প্রার্থীর নাম প্রকাশ করতে পারেনি। যেদিক থেকে তাকিয়ে তুমি দেখো যে ইন্ডি জোটের প্রার্থীর নাম কিন্তু প্রকাশ হয়ে গেছে এবং সেই প্রার্থী অর্থাৎ রতন দাস তিনি কিন্তু বাড়ি বাড়ি প্রচার করছেন, কিন্তু এখনো পর্যন্ত ৭ রামনগরের শাসক দলের প্রার্থীর নাম ঘোষণা হয়নি। যে কেন্দ্রটি এতদিন ছিল, আমরা সকলেই জানি যে এলাকার জননেতা হিসেবেই পরিচিত সুরজিৎ দত্ত, প্রয়াত সুরজিৎ দত্তের কিন্তু একটা শক্ত ঘাঁটি আমরা বলতে পারি এই ৭ রামনগর। এবং তিনি শুধু আজকের নয়, তিনি খুব সম্ভবত ১৯৮৮ থেকে তিনি বিধায়ক ছিলেন ওই জায়গাতে দাঁড়িয়ে। বিভিন্নবার বিভিন্ন দলের সঙ্গে তিনি থাকলেও শেষ সময় পর্যন্ত কিন্তু তিনি বিজেপির টিকিটে লড়াই করে গেছেন এবং তিনি বারংবার জয়ী হয়েছিলেন ওই এলাকা থেকেই। এবার সেই এলাকা অর্থাৎ ৭ রামনগর আসনটি যেহেতু শূন্য হয়ে রয়েছে, সেই আসনে বিজেপি কাকে প্রার্থী দেবে সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু একটা চুলচেরা বিশ্লেষণ চলছে। এবং কোথাও গিয়ে এই ৭ রামনগর কেন্দ্রটাকে নিয়েও কিন্তু বিজেপি একটা চাপে রয়েছে, যেটা কিন্তু এখনো পর্যন্ত একটা পরিলক্ষিত। কিসের সেই চাপ? না, ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে তোমার প্রয়াত যে সুরজিৎ দত্ত, তার কি কোনো পরিবার কেউ হতে পারে? এইরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠে আসতে শুরু করেছে। তবে একদিকে যেরকম গোটা রাজ্যের প্রচার চলছে লোকসভা ভোটকে কেন্দ্র করে, সেই জায়গাতে দাঁড়িয়ে ৭ রামনগরের প্রার্থী তালিকা প্রকাশে এখনো কিছুটা ব্যাকফুটে রয়েছে বিজেপি। তবে খুব সম্ভবত আজ, কাল বা পরশু, খুব সম্ভবত আমি যেটা বলছি, আজকালের মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ হয়ে যাবে ৭ রামনগরের গোটা দেশের বিধানসভা আর উপনির্বাচনকে সঙ্গে রেখে। এবার সেই জায়গাতে কে হবেন প্রার্থী বা এই মুহূর্তে কি রয়েছে এই আসনকে কেন্দ্র করে বিস্তারিত একটু জানবো। আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত দা, ৭ রামনগর বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্রতে এবার প্রার্থীর নামকে ঘিরে একটা চুলচেরা বিশ্লেষণ, তার সঙ্গে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের একটা কোথাও গিয়ে কি কোনো ভূত তাড়া করে বেড়াচ্ছে, কি মনে হয় এই কেন্দ্রটিকে নিয়ে এই মুহূর্তে বিজেপি কি ভাবছে? প্রথমেই বলি, এই ৭ রামনগর বিধানসভা কেন্দ্রটি হচ্ছে অবাম ভোটের ঘাঁটি। বরাবরই এটা বামেদের বিরুদ্ধে গেছে। ১৯৮৮ সাল থেকে আমি যদি ধরি, ১৯৮৮ সাল থেকে ২০১৪ পর্যন্ত লাগাতার এই কেন্দ্রে বিধায়ক সুরজিৎ দত্ত কিন্তু নিজের অস্তিত্ব বজায় রেখেছেন এবং তিনি বারবার জয়ী হয়েছেন। ২০১৪-তে তিনি এই রতন দাসের কাছেই হেরে যান, বর্তমান যিনি ইন্ডি জোটের প্রার্থী আছেন ওনার কাছে হেরে যান। সুতরাং এর পরবর্তীতে আবার ১৯-এ তিনি স্বমহিমায় জয়লাভ করে ফিরে এসেছেন। তবে যেহেতু এবার ওই আসনে তার প্রয়াণের কারণে পুনরায় উপনির্বাচন হচ্ছে ১৯ তারিখে পশ্চিম লোকসভা আসনের
ভোটের যে নির্বাচন, সেই নির্বাচনের সাথেই কিন্তু এই এই তোমার ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ওই কেন্দ্রে ভোটাররা এই দিন দুটো ভোট দেবে। হ্যাঁ, একটা পশ্চিম লোকসভা আসনের ভোট এবং একটি উপনির্বাচনের ভোট ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের। যে কথাটা হচ্ছিল এখন, সেই বিজেপির এই ৭ রামনগর কেন্দ্রে প্রার্থী চয়ন নিয়ে মূল বিষয়টা হচ্ছে যে বিজেপি এই ক্ষেত্রে খুব চুলচেরা বিশ্লেষণ করে কোনো রিস্ক নিতে চাইছে না। হ্যাঁ, যেহেতু এই কেন্দ্রে সুরজিৎ দত্তের একটা প্রভাব আগাগোড়া রয়েছে এবং বিশেষ করে ওই কেন্দ্রে জনজাতিদের কোনো প্রভাব না থাকলেও সংখ্যালঘুদের ভোটের কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকে। হ্যাঁ, বিজেপি হওয়া সত্ত্বেও সুরজিৎ দত্তের কাছে সুরজিৎ দত্তের প্রতি ওই অঞ্চলের সংখ্যালঘুরা কিন্তু যথেষ্ট অনুগত ছিলেন এবং তার অনুগামীদের অধিকাংশই কিন্তু ছিলেন সংখ্যালঘু। ওই অঞ্চল বিশেষ করে জয়পুর, বর্ডার অঞ্চলগুলো, এলাকা, সীমান্ত এলাকাগুলোতে। তো সেই দৃষ্টিকোণ থেকে এখানে একটা ফ্যাক্টর হয়েছে কি, বিজেপির যে সমস্ত মনোভাবাপন্ন যে সংগঠনগুলো রয়েছে সেগুলো চাইছে তোমার বিজেপির ভ্রাতুষ্পুত্রকে, অভিষেক দত্ত, যিনি বর্তমানে আগরতলা পুর নিগমের 18 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর, উনি রয়েছেন, সেই তালিকায় রয়েছেন। বিশেষ করে আমি যে বললাম যে বিজেপির মনোভাবাপন্ন যে সংগঠনগুলো রয়েছে সেসব তাদের পছন্দের রয়েছেন এই অভিষেক দত্ত। কিন্তু দিল্লির একটা অংশ চাইছেন মেয়র দীপক মজুমদারকে প্রার্থী করতে। তো এই ক্ষেত্রে আবার আরেকটা অংশ কিন্তু অন্যান্য নামের কথাও বলছেন। সেই কারণে একটা এখানে বিভ্রান্তি বা একটু অস্বস্তিতে, যদি বলি কোনো ভুল হবে না, এক্ষেত্রে বিজেপি একটু অস্বস্তিতে, যেন ভোট যে ভাগাভাগির ব্যাপারটা বা বিক্ষুব্ধ হয়ে যা থাকার বিষয়টি যেন কোনো ভাবেই এই ক্ষেত্রে উঠে না আসে। সুরজিৎ দত্তের পরিবারের সঙ্গে ওই এলাকার মানুষের একটা যে জনসংযোগ বা জনসম্পর্ক দীর্ঘদিনের, সেটা আজকের নয়, দীর্ঘ বছরের পর বছর চলে আসছে। তাহলে তার পরিবারের কাউকে যদি উপনির্বাচনে টিকিট দেওয়া না হয় তাহলে কি বিজেপি কোথাও গিয়ে চাপে পড়তে পারে? দেখো, এই যে আগেই যে বললাম, বিজেপির এই দত্ত পরিবারের একটা ঘনিষ্ঠ কিছু ভোট আছে, সে ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। তো এই ক্ষেত্রে প্রথম অবস্থায় তোমার প্রয়াত সুরজিৎ দত্তের স্ত্রীকে কিন্তু বিজেপির তরফে অনুরোধ করা হয়েছিল। তিনি প্রাথমিক অবস্থায় রাজিও ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে হঠাৎ করে তিনি অস্বীকার করেন এবং তিনি রাজি হননি। হ্যাঁ, সে ব্যাপারে আমি বলছি, সে ব্যাপারে পরবর্তীতে তার কন্যাকেও তোমার যেন প্রার্থী করতে চেয়েছিল বিজেপি, সেক্ষেত্রে সেও রাজি হয়নি, এখনো চেষ্টা চলছে। তো সে কারণে একটা তোমার দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়েছে। তো এক্ষেত্রে আবারও বলতে হয়, বিজেপি কিন্তু যথেষ্ট অস্বস্তিতে। তবে যতটুকু খবর, একটা প্রাথমিক বাছাইটা হয়ে গেছে, আজ কাল কিংবা পরশুর মধ্যে সে নামটা বেরিয়ে হয়তো প্রকাশ হয়ে যেতে পারে। একেবারে হয়তো পরশু অবধিও গড়াবে না এবং আজ এবং কালকের মধ্যেই হয়তো প্রার্থীর নাম ঘোষণা করবে বিজেপি। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে দেবব্রতরা, ইন্ডি জোট তারা কিন্তু এখন প্রচার শুরু করে দিয়েছে, বা অন্যান্য রাজ্যেও কিন্তু ইতিমধ্যেই প্রায় ক্লিয়ার হয়ে গেছে এই ছবিটা। কিন্তু এখনো পর্যন্ত আমাদের রাজ্যের উপনির্বাচনে একটি মাত্র আসন, সেই আসনকে কেন্দ্র করে কোথাও গিয়ে ব্যাকফুটে। তাহলে কি বিজেপি এই ৭ রামনগরে পিছিয়ে থাকছে বিরোধীদের থেকে? দেখো, ভোটের পরিসংখ্যান যদি বলা হয় তাহলে কিন্তু আমি আগেও বলেছি, এটা একটা অবাম ভোটের দুর্গ এই ৭ রামনগর বিধানসভা কেন্দ্র। তো সুতরাং অবশ্যই প্রচারের ক্ষেত্রে তো একটু কিছুদিন পিছিয়ে পড়লো, কিছুদিনের হিসেব করলে কিছুদিন পিছিয়ে পড়লো। কিন্তু যেহেতু আমি আবারও বলছি, যেহেতু এই অবাম ভোটের দুর্গ যদি ধরে নিয়ে যদি আমরা বলি, এক্ষেত্রে কিন্তু অন্তত আমার যে অভিমত, আমার যে ধারণা, সেই ক্ষেত্রে অবশ্যই বিজেপি অনেকটা
এগিয়ে, তবে প্রচারের ক্ষেত্রে কিন্তু পিছিয়ে পড়ছে। সেই দিকটা কিন্তু নেতা যারা রয়েছেন নেতৃত্ব কেন্দ্র এবং রাজ্যের, তাদের কিন্তু অতি সত্বর খুব জরুরি ভিত্তিতে ভাবনা চিন্তাটা করা বাঞ্ছনীয়। নয়তো এই পিছিয়ে পড়াটাকেও কিন্তু বিরোধীরা একটা ইস্যু করতে পারে, ভিন্নভাবে তুলতে পারে, যে গোষ্ঠী দ্বন্দ্বের কথা তুলতে পারে, বা বিভিন্ন বাদ বিবাদের কথাও তুলে একটা ফায়দা তোলার চেষ্টা করতে পারে। সেদিক থেকে আমার মনে হয় বিজেপি খুব ভেবেচিন্তে চুলচেরা বিশ্লেষণ করে এই কেন্দ্রে প্রার্থী দেবে। তুমিও বললে, আমিও যতটুকু খবর আছে আমার কাছে, যে আজকে কালকের মধ্যেই হয়তো এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। সুতরাং যারা কর্মী তারা কিন্তু নেমে পড়েছেন একসঙ্গে। আমি দেখছিলাম যে জনসম্পর্ক অভিযান, তা কিন্তু শুরু হয়ে গেছে, শুধু নামটা বাকি। এবং আরেকটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় যা ছিল তা হলো, আজকে কিন্তু মেয়র স্বয়ং ওই কেন্দ্রে তোমার বাড়ি বাড়ি প্রচার করেছেন, নেমে পড়েছেন। আজকে থেকে বিজেপির ওই বাড়ি বাড়ি প্রচারটা শুরু হয়েছে। লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনের ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের এই ক্ষেত্রে মেয়রের আজকে এই সরাসরি ভোট প্রচারে নেমে পড়াটা কিন্তু যথেষ্ট তাৎপর্যবাহী মনে করা হচ্ছে। যে তোমার মেয়রের প্রাথমিকতা তোমার এই ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে, অগ্রাধিকারের ভিত্তিতেই মেয়রের নামটা কিন্তু বারবার ঘোরাফেরা করছে এবং আরো দু একটি নামও কিন্তু আসছে। সুতরাং আমরা এই আরো দু একদিন যদি অপেক্ষা করি, বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। একেবারেই। অর্থাৎ অঙ্কিতা, তুমি বুঝতেই পারছো যে ৭ রামনগর নিয়ে একটা চিন্তায় রয়েছে বিজেপি, কিন্তু তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ তো চলছেই। দিল্লির সঙ্গে সলা পরামর্শের পরই এই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছে বিজেপি, এবং খুব সম্ভবত আজ এবং আগামীকালের মধ্যেই প্রার্থীর নাম দিয়ে দেবে উপনির্বাচনে বিজেপি। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। ইতিমধ্যে প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন বিজেপির তৃতীয় দফার প্রার্থী তালিকাকে কেন্দ্র করে, কেননা সেই তালিকায় হয়তোবা ৭ রামনগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় নেতৃত্বরা, এবং সেখানে কার নাম থাকতে পারে তা নিয়েই কিন্তু রাজনৈতিক মহলে মূল চর্চা চলছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।